মোবাইল হাতে নিয়ে বারবার স্ক্রল করছি, কোনো কাজ শুরু করে শেষ করতে পারছি না। অফিসের এবং বাসার অনেক কাজ জমে আছে। অন্যদিকে একজন ছাত্র পরীক্ষার সময় পড়তে বসছে, বই খুলছে এবং কিছুক্ষণ পর আবার দেখা যাচ্ছে বই বন্ধ করে ফেলছে। এই প্রত্যেকটা বিষয় যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এই প্রত্যেকটা বিষয়ের মধ্যে সবার ক্ষেত্রে একটা অস্থিরতা কাজ করছে। অস্থিরতাটা কি? অস্থিরতা হচ্ছে এমন একটি মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তি শান্ত থাকতে পারে না। মনে অকারণে ভয়, দুশ্চিন্তা, নেগেটিভ চিন্তা ঘুরপাক খেতে থাকে। অনেক সময় দেখা যায় যে এই মুহূর্তে আসলে আমাদের বিভিন্ন কাজে মনোযোগ ধরে রাখাটাও কঠিন হয়ে যাচ্ছে। অস্থিরতা অনেক সময় বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে কাজ করে, যেমন এংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেশন, এডিএসডি, যেটাকে আমরা অ্যাটেনশন ডেফিসিট অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বলি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ঘুমের সমস্যা, স্লিপ ডিসঅর্ডারগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে আমরা এই অস্থিরতাটা দেখি। আবার বিভিন্ন ধরনের সাবস্টেন্স ইউজ বা বিভিন্ন ড্রাগ মিসইউজের ক্ষেত্রেও আমরা উইথড্রল সিমটমে অস্থিরতাটা দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে, এই অস্থিরতাটা থেকে বের হওয়ার উপায় কী? আসলে অস্থিরতাটা আমরা কখনো লজিক দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কন্ট্রোল করতে পারছি না। তো সেক্ষেত্রে আমাদের ভীষণ ইম্পর্টেন্ট এটাকে রেগুলেট করা। এই রেগুলেশনের ক্ষেত্রে আমরা কিছু জিনিস করতে পারি, যেমন কয়েকটা ধাপে কাজ করতে পারি। যেমন প্রথমত হচ্ছে একটা রুটিন মেনটেন করা। রুটিন মেনটেন করার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে কোন কাজ করব এবং কখন করব এরকম একটা প্ল্যান করি। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এই ক্ষেত্রেও অনেক সময় প্রোক্রাস্টিনেট করি বা লেট করে ফেলি। এবং এই লেট করার ফলে দেখা যায় যে কাজটা হয়তো আমি অনেক দেরিতে শুরু করে ফেলি এবং দেরিতে শুরু করার ফলে কাজটা ভালোও হয় না বা কাজটার আউটকামটাও ভালো আসে না। তো এখানে আমাদের প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে কাজটা শুরু করে দেয় এবং কাজটা একটা মাইন্ড ম্যাপ করা, এবং যেখানে আমার পুরো কাজের একটা প্রসেস আমি রাইট ডাউন করতে পারি বা নিজের সাথে নিজে এটা শেয়ার করতে পারি। তো এখানে আমরা যেটা প্রথমত খেয়াল রাখবো বা লক্ষ্য করবো এই জায়গায়, সেটা হচ্ছে যে আমি অবশ্যই আমার যেই রিসোর্সগুলো আছে সেগুলো অবশ্যই আমার প্রত্যাশার সাথে ম্যাচ করতে হবে। যেমন আমার অ্যাবিলিটি এবং রিসোর্স অনুযায়ী আমি আমার প্রত্যাশাটাকে বা আমার এক্সপেকটেশনটাকে আমি সেট করব। যেমন আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে বলি, সেটা হচ্ছে যে একজন ছাত্র, তার হয়তো 1 মাস পর পরীক্ষা, হ্যাঁ? তো এই জায়গায় সে তার কয়েকটা সাবজেক্ট তাকে পড়তে হবে, কিছু জিনিস রিভিশন করতে হবে। তো এখন দেখা যাচ্ছে যে সে এমনভাবে রুটিন সেট করলো যেটা হচ্ছে তার জন্য খুব কঠিন হয়ে যায়। যেমন হয়তো সে 20 দিনের মধ্যে চাইলো যে 1 মাসের জিনিসটা সে হয়তো 20 দিনেই শেষ করবে। তো এক্ষেত্রে দেখা যাবে যে অনেকগুলো সাবজেক্ট তার জন্য কঠিন, যেটা সে হয়তো 5 দিনে করতে গেলে তার জন্য ইজি ছিল। কিন্তু দেখা যাচ্ছে এই অল্প সময়ে তার গোল সেট করার কারণে সে ওই সাবজেক্টটার ক্ষেত্রে 3 দিন সময় দিল এবং করতে গিয়ে দেখবে যে সে খুব অস্থির ফিল করছে এবং তার কাজটা 3 দিনেও শেষ হবে না এবং তখন এই কাজটা অন্য কাজের উপর একটা প্রভাব ফেলবে। তো এই জায়গায় আমরা খেয়াল করব যে অবশ্যই আমার রিসোর্স, আমার অ্যাবিলিটি, এগুলোর উপরে আমি অবশ্যই ফোকাস রাখবো এবং আমি একটা রিয়েলিস্টিক গোল সেট করব এবং যেটা অবশ্যই অ্যাচিভেবল, যেটাকে আমি অ্যাচিভ করতে পারবো সেরকম একটা রিয়েলিস্টিক গোল আমি সেট করব। দ্বিতীয়ত আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে অস্থিরতা আমাদের ভেতরে কাজ করছে, আমরা খেয়াল করব যে কি কি কারণে আসলে আমি অস্থির হয়ে যাচ্ছি। যেমন সিচুয়েশনগুলো কি কি কারণে আমি ট্রিগার আউট হচ্ছি, এবং সেই সিচুয়েশনগুলো লিস্ট করার পর আমরা প্রত্যেকটা সিচুয়েশনে খেয়াল করব যে আমার অস্থিরতাটা বা আমার অন্য কোনো ইমোশন যদি এটার সাথে থাকে আমি সেটাও নোট করব এবং সেটা একটা পার্সেন্টেজ করব যে আমি কত পার্সেন্ট ফিল করছি। পার্সেন্টেজটা মূলত আমরা কিভাবে করব, যে 100-র মধ্যে আমি কত পার্সেন্ট ফিল করছি, যে 30% নাকি 90 বা 100%। তো এই পার্সেন্টেজটা মূলত আমার অস্থিরতা একটা সিভিয়ারিটিটাকে লেভেল করবে, হ্যাঁ? তো দেন আমরা পরের যেই কাজটা করব সেটা হচ্ছে এই অস্থিরতার প্রেক্ষিতে আমি আসলে কি চিন্তা করছি, কোন চিন্তাটাও আমাকে এই অস্থিরতার পেছনে ট্রিগার আউট করছে। তো সেই চিন্তাটা আমি লিখে ফেলবো এবং চিন্তাটা লিখে ফেলার পর বা চিন্তাটাকে আইডেন্টিফাই করার পর আমার কাজটা হবে যে চিন্তাটা কি লজিক নাকি ইলজিক্যাল। তো আমরা যদি দেখি যে না, আমার অস্থিরতার পেছনে আমার এই চিন্তাটার একটা লজিক আছে, তার মানে কি এটা হচ্ছে একটা প্রবলেম, তাহলে অবশ্যই আমি কি করব, এটাকে সলভ করার চেষ্টা করব। এবং যদি এটা এমন হয় যে এটা ইলজিক্যাল, অর্থাৎ এটা আসলে কোনো যৌক্তিকতা নাই, তো সেই জায়গায় আমরা বিভিন্ন থট স্টপ করার বিভিন্ন টেকনিকগুলো আছে, যেমন আমাদের কগনিটিভ কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করে সেই চিন্তাগুলোকে কন্ট্রোল করার বা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। তৃতীয়ত, যখন আমরা খুব বেশি অস্থির হয়ে যাচ্ছি তখন আমরা কিছু সময় হেঁটে আসতে পারি। হেঁটে আসার ফলে যেটা হয়, আমাদের শরীরটা একটু শান্ত ফিল করে, কারণ গবেষণা অনুযায়ী যখন আমরা অস্থির থাকি তখন যদি আমরা হেঁটে আসি সেটা আমাদেরকে শান্ত অনুভব করায়। কারণটা হচ্ছে এই হেঁটে আসার ফলে আমাদের কর্টিসল বা স্ট্রেস হরমোনটা কমে যায় এবং এন্ডারফিন নামক একটা হরমোন আছে যেটা বেড়ে যায়, ফলে আমরা শান্ত অনুভব করি এবং পজিটিভ চিন্তাগুলো করতে পারি। এছাড়া নিয়মিত হাঁটা,
এবং সাথে সাথে কিছু এক্সারসাইজ আমরা অ্যাড করতে পারি। যেমন আমরা বলি সবসময় আমাদের এংজাইটি বা অস্থিরতা কমানোর জন্য আমরা ব্রিদিং এক্সারসাইজ করতে বলি এবং পিএমআর বা প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন করতে বলি। তো ব্রিদিং এক্সারসাইজের ক্ষেত্রে আমরা যেটা বলি যে ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নেওয়া, কিছুক্ষণ ধরে রাখা, আবার ধীরে ধীরে শ্বাসটা ছেড়ে দেওয়া। তাতে করে কি হচ্ছে, আমি অস্থির অবস্থায় আমরা মূলত অনেক বেশি ঘন ঘন শ্বাস নেই। হ্যাঁ, তো এই ঘন ঘন শ্বাস নেওয়ার ফলে যেটা হয়, আমাদের ব্রেনে অক্সিজেনের ঘাটতি হয় এবং ব্রেনে অক্সিজেনের ঘাটতি হওয়ার ফলে আমরা ওই মুহূর্তে সুন্দরভাবে চিন্তা করতে পারি না বা ওই মুহূর্তে আমার যে কাজটা আছে সেটাও করতে পারি না। তো ওই ক্ষেত্রে যখন আমরা ব্রিদিং এক্সারসাইজটা করব, তাতে করে আমাদের অক্সিজেনটা ব্রেনে যখন সাপ্লাই হবে, আমরা খুব রিল্যাক্স ওয়েতে কাজটা করতে পারবো এবং আমরা শান্ত অনুভব করব। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে একটু আগে যেটা বললাম যে পিএমআর বা প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন, এটা মূলত একটা শিথিলায়ন প্রক্রিয়া, যেখানে আমাদের পুরো বডিকে পার্ট বাই পার্ট আমরা কিছুক্ষণ ধরে রাখি, ধরে আবার ধীরে ধীরে ওটাকে ছেড়ে দিই, তাতে করে আমার বডিটা রিল্যাক্স হয়। এবং এই জিনিসটা মূলত করা হয় অস্থিরতায় আমাদের বডিটা আসলে অনেক বেশি একদম হাইপার অ্যাক্টিভ থাকে বা ওই মুহূর্তে আমরা কোনো কাজে অ্যাটেনশন দিতে পারি না। আমাদের বডির এই রিয়াকশনটাকে মিনিমাইজ করার জন্য বা কমানোর জন্য এই পিএমআরটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে 5-4-3-2-1 গ্রাউন্ডেড টেকনিক। এই টেকনিকটা অ্যাপ্লাই করে আমরা অস্থিরতাটাকে কমাতে পারি এবং আমরা প্রেজেন্টে ফোকাস থাকতে পারি। যেমন হচ্ছে যে এখানে আমরা 5টা ইন্দ্রিয়কে আমরা ইউজ করবো এবং 5টা ইন্দ্রিয়কে ইউজ করে, আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে সেটাকে ইউজ করে আমরা মূলত প্রেজেন্টে ফোকাস থাকবো। কারণ অস্থিরতায় আমরা আসলে অনেক বেশি অন্যদিকে ছড়িয়ে যাই বা আমাদের চিন্তাগুলো অন্যদিকে চলে যায়, তখন আমার প্রেজেন্ট ফোকাস থাকাটা অনেক বেশি কঠিন হয়। এই 5-4-3-2-1 গ্রাউন্ডেড টেকনিকটা আমাদের মূলত প্রেজেন্টে ধরে রাখার ক্ষেত্রে হেল্প করে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আমরা যেটা করব যে এই সেন্স অর্গানগুলো দিয়ে আমরা কয়েকটা ধাপে কাজ করব। যেমন হচ্ছে 5 দিয়ে আমরা কি করব, 5 দিয়ে আমরা চেষ্টা করব যে আমাদের আশেপাশে যে 5টা জিনিস আছে সেটা দেখার চেষ্টা করব। 4 দিয়ে আমরা আশেপাশে আমাদের 5টা যে বস্তুগুলো আছে সেগুলোকে ধরার চেষ্টা করব বা আমি স্পর্শ করার চেষ্টা করব। এবং 3তে হচ্ছে আমরা কি করব, 3টা শব্দ, যে শব্দগুলো আমি শুনতে পাচ্ছি চোখ বন্ধ করে, সেই শব্দগুলো আমি শোনার চেষ্টা করব। এবং 2তে হচ্ছে আমি 2টো গন্ধ নেওয়ার চেষ্টা করব। এমনও হতে পারে আমি আশেপাশে কোনো স্মেল পাচ্ছি না, কিন্তু সেক্ষেত্রে আমার পছন্দের কোনো স্মেল আমি ইমাজিন করে এক্ষেত্রে নিতে পারি। এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে টেস্ট, আমার কোনো একটা খাবারের টেস্ট আমি এই মুহূর্তে নিতে পারি। তাহলে এই প্রত্যেকটা জিনিস করার ফলে আমরা কি হব, যে হেয়ার অ্যান্ড নাওয়ে থাকবো। এবং এক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা এই যে সেন্স অর্গানগুলোর কথা বললাম, যখন আমি যেটা করব তখন সেটাতেই আমি ফোকাস থাকবো। যখন আমি শব্দ শুনবো তখন আমার পুরো মনোযোগটা থাকবে শব্দে, এবং সেক্ষেত্রে আমি ওই চেষ্টা করব যে আমি ওইখানে যাতে আমি সুন্দরভাবে নন জাজমেন্টালি ওইখানে আমি অবজার্ভ করতে পারি এবং নিজের সাথে নিজে ওই বিষয়গুলোকে একটু ডেসক্রাইব করতে পারি বা ফিল করতে পারি। এখন আরেকটা টেকনিকের কথা আমি বলবো, সেটা হচ্ছে সোলো রিদমিক মুভমেন্ট। তো এই স্লো রিদমিক মুভমেন্টটা কি, এটা আসলে হচ্ছে আমার অস্থিরতা দূরকরণের আরেকটা উপায়। সেক্ষেত্রে আমরা যেটা করি যে আমার বডিটাকে আমার জায়গায় রেখে আমি একটা রিদমের মাধ্যমে কিছুটা মুভ করব। যেমন হতে পারে সেটা আমি যেখানে বসে আছি সেখান থেকে একটু হেঁটে আসলাম, হেঁটে আসবো এবং সেখানে অবশ্যই কিছু তালে হাঁটবো বা পা গুনে গুনে আমি স্টেপগুলো দিব। আরেকটা হচ্ছে কি, আমি কি করতে পারি যে ডানে বামে বা সামনে পিছনে একটু আমার বডিটাকে মুভ করতে পারি, আবার আমার মাথাটাকে একটু নাড়াতে পারি। এবং ধীরে ধীরে প্রত্যেকটা জিনিসে আমি করব কি, ধীরে ধীরে করব। আরেকটা জিনিস হতে পারে যে আমি একটু দোলনায় দোল খেতে পারি, বা হচ্ছে আমি আমার হাত বা পা একটু স্ট্রেচ করতে পারি। এবং প্রত্যেকটা জিনিস আমি ধীরে ধীরে স্ট্রেচ করার চেষ্টা করব এবং ধীরে ধীরে হাঁটার চেষ্টা করব। আরেকটা টেকনিকের কথা বলবো, সেটা হচ্ছে স্লো রিদমিক মুভমেন্ট। স্লো রিদমিক মুভমেন্ট বলতে আমরা বুঝি যেখানে আমার বডিটাকে আমি ধীরে ধীরে একটা রিদমের মাধ্যমে মুভ করাবো। যেমন এখানে আমরা একটু হেঁটে আসতে পারি, বা আমার মাথাটাকে আমি একটু ডানে বামে নাড়াতে পারি, বা আমি আমার বডিটাকে একটু সামনে পিছনে আমি দোলাতে পারি, বা একটা দোলনায় দোল খেয়ে আসতে পারি। অথবা হচ্ছে আমরা এমনও করতে পারি যে আমরা রুকুতে যখন যাচ্ছি বা সেজদা যখন যাচ্ছি তখন ধীরে ধীরে আমি রুকুতে যাওয়া বা ধীরে ধীরে সেজদাতে যাওয়া। আবার হচ্ছে আমি একটু হেঁটে আসতে পারি, সেক্ষেত্রে গুনে গুনে পাটাকে ফেলা। তো এই জিনিসটা আমরা কেন করব, বা এই স্লো রিদমিক মুভমেন্টটা আমরা কেন করব? কারণ যখন আমরা অস্থির থাকি তখন আমাদের নার্ভাস সিস্টেম আসলে অনেক বেশি উত্তেজিত হয়ে যায়, আমরা অনেক হাইপার অ্যাক্টিভ হয়ে যাই। তাহলে এই জায়গায় হচ্ছে আমি যখন, এটার রেশনালটা হচ্ছে আমি যখন এই স্লো রিদমিক মুভমেন্টটা করব, অর্থাৎ মুভমেন্ট করব প্লাস হচ্ছে একটা ছন্দে এবং এখানে ধীর গতি থাকবে। এই
ধীর গতি, ছন্দ এবং এই মুভমেন্টের ফলে আমি খুব আমার নার্ভাস সিস্টেমটা একটা নিরাপদ ফিল করবে এবং আমি খুব শান্ত অনুভব করব। এছাড়া আমরা প্রতিদিন যেটা করতে পারি যে আমরা একটু রেগুলার বেসিসে হাঁটা বা এক্সারসাইজ করা বা নিয়মিত ঘুম বা পরিমিত খাবার এগুলো মেনটেন করেও আমরা আমাদের অস্থিরতাটাকে কমাতে পারি। আর এই পুরো প্রসেসটা করার পরে আমার যদি মনে হয় যে না আমি আমার অস্থিরতাটাকে কমাতে পারছি না, সেক্ষেত্রে অবশ্যই আমি আমার প্রফেশনাল হেল্প নিব। এবং আমাদের সবসময় মনে রাখতে হবে অস্থিরতা কোনো উইকনেস নয়, বরঞ্চ এটা আমাদের নার্ভাস সিস্টেমের একটা সিগনাল, যেখান থেকে আমরা মূলত বুঝতে পারি যে আসলে আমি কিভাবে আমার এই সিগন্যালটাকে রাইট ওয়েতে রেগুলেট করব এবং আমার মনকে নিরাপদ রাখবো এবং শান্ত রাখবো। ধন্যবাদ সবাইকে।